This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন নতুন আপডেট ওসিআই। এবার আপনারা বলবেন ওসিআই আবার কি জিনিস? তো এই ওসিআই এর মাধ্যমে কিন্তু বাংলাদেশিদের নাগরিকত্ব পাওয়ার নতুন পদ্ধতি রয়েছে, বা এটা আগেরও পদ্ধতি, আপনারা যারা জানেন না তাদের কাছে নতুন, আর যারা জানেন তাদের কাছে কিন্তু পুরনো। তাহলে এই সিএ এবং ওসিআই এটা কি রয়েছে, কিভাবে আপনাদের নাগরিকত্ব নিতে হবে, বা কিভাবে আপনারা এই পদ্ধতির মাধ্যমে নাগরিকত্ব নিতে পারেন, এই ওসিআই রক্ষা কবচ কিভাবে আপনাদের করতে পারে, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনারা সকলে এই সিএএ কথার সাথে পরিচিত রয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষই ওসিআই যে কথাটা রয়েছে এটার সাথে কিন্তু পরিচিত নেই। তো আজকে আমরা ডিটেলসে দেখব যে ভারতীয় নাগরিকত্ব আইনে কি বলেছে এবং বাংলাদেশিরা কিভাবে নাগরিকত্ব পেতে পারে, এবং এই যে ওসিআই এর ভূমিকা কি রয়েছে সেই নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে। ওসিআইটা আসলে কি আমরা ডিটেলসে দেখব। আমি প্রত্যেকটা স্ক্রিনশট আপনাদের লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন কি কি বলা রয়েছে। আমরা ডিটেলসে যদি দেখতে চাই, দেখুন প্রথম স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার করে বলছে যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে কি কি বলা হয়েছে। এক নম্বরে বলেছে যে নাগরিকত্বের ধারণা বা কনসেপ্ট অফ সিটিজেনশিপ। আমরা যদি দেখি এখানে ডিটেলসে বলেছে নাগরিকত্ব মানে হলো এমন একটি আইনগত মর্যাদা বা লিগ্যাল স্ট্যাটাস যার মাধ্যমে একজন ব্যক্তি রাষ্ট্রের অংশ হিসাবে স্বীকৃতি পায় এবং রাষ্ট্রের প্রতি অধিকার বা রাইটস ও কর্তব্য অর্থাৎ ডিউটিস লাভ করে। এবার আমরা যদি দেখি নাগরিকত্ব শুধু রাজনৈতিক অধিকার নয়, এটি অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের সাথেও যুক্ত রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত বিধান রাখা হয়েছে পার্ট 2, আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 5 থেকে 11। অর্থাৎ এই যে মানে ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত বিধান সেটা কিন্তু পার্ট 2-তে আর্টিকেল নাম্বার 5 থেকে 11 মধ্যে লেখা হয়েছে বা রাখা হয়েছে। আমরা যদি দেখি দ্বিতীয় নম্বরে বলছে সংবিধান অনুযায়ী নাগরিকত্ব আর্টিকেল 5 থেকে 11 হচ্ছে। 5 নম্বরে বলেছে কি সেটা যদি আমরা দেখি, আর্টিকেল নাম্বার 5-এ যদি আমরা দেখি 26শে জানুয়ারি 2050 কনস্টিটিউশনস কার্যকর, অর্থাৎ এই তারিখের মধ্যে অর্থাৎ 26শে জানুয়ারি 1950 তারিখের মধ্যে ভারতীয় নাগরিক হওয়ার শর্ত কি রয়েছে আমরা যদি দেখি, যে ভারতের ভূখণ্ডে জন্মেছে অথবা যার পিতামাতা ভারতের নাগরিক অথবা যিনি 5 বছর ধরে ভারতে বসবাস করেছেন, এটা কিন্তু আর্টিকেল 5-এ বলা হয়েছে। এবার আর্টিকেল 6 যদি আমরা দেখি, পাকিস্তান থেকে আগতদের নাগরিকত্ব কি বলেছে, দেশভাগের পর যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন তাদের জন্য বিশেষ বিধান রয়েছে। এটা এখানে পরিষ্কার করে বলছে 19 জুলাই 1948-এর আগে যারা এসেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে নাগরিক, এবং 19 জুলাই 1948-এর পরে আসলে পারমিট অফ রিসেটেলমেন্ট নিতে হবে, তারপরে আপনি কিন্তু নাগরিক। এবার আমরা যদি আর্টিকেল 7 দেখি, ওখানে পরিষ্কার বলেছে যে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিরা যারা ভারতের নাগরিক হয়েও পাকিস্তানে চলে গেছেন তারা নাগরিকত্ব হারান, এবং তবে যদি তারা পারমিট অফ রিসেটেলমেন্ট নিয়ে ফেরেন নাগরিকত্ব হতে পারেন। তারপরে আর্টিকেল 8-এ কি বলেছে, যে বিদেশে বসবাসকারী ভারতীয়রা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এখানে পরিষ্কার করে বলছে যে ভারতীয় বংশোদ্ভূত যারা বিদেশে থাকেন তাদের কিন্তু ভারতীয় মিশন বা কনসুলেটের মাধ্যমে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আর্টিকেল 9-এ কি বলেছে, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় নাগরিকত্ব হারাতে হবে বা সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। এবার আমরা যদি দেখি আর্টিকেল 10 অর্থাৎ 10 নম্বর আর্টিকেলে বলেছে যে নাগরিকত্বের ধারাবাহিকতা আইন দ্বারা বাতিল না হলে একবার অর্জিত নাগরিকত্ব বজায় থাকবে, বা অর্থাৎ একবার নাগরিকত্ব আইন সেটা কিন্তু বজায় থাকবে, বা নাগরিকত্ব যেমন পাবেন সেটা বজায় থাকবে। আর্টিকেল 11-তে কি বলেছে, পরিষ্কার করে বলেছে যে সংসদের ক্ষমতা পার্লামেন্ট বাই ল নাগরিকত্ব সম্পর্কিত সব কিছু নির্ধারণ করতে পারবে। এ কারণেই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 তৈরি হয়েছিল। এবার আমরা মূলে চলে আসি, সিটিজেনশিপ অ্যাক্ট 1955-তে কি কি বলা হয়েছে। এই আইনে নাগরিকত্ব অর্জন, বাতিল এবং ওভারসিজ সিটিজেনশিপ নির্ধারিত। এবার এখানে নাগরিকত্ব অর্জনের 5টি উপায় কিন্তু বলেছে। কি কি? 1 নম্বরে বলছে বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, 1950 থেকে 1987 জন্ম হলেই নাগরিক, অর্থাৎ আপনারা যারা 1950 সাল থেকে 1987 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু নাগরিক, এখানকার ভারতীয় নাগরিক। এবার 1987 থেকে 2004 সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু একজন পিতা বা মাতাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, তারপরেই কিন্তু আপনি বৈধ ভারতীয় নাগরিক বলে গণ্য হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2004-এর পরে জন্ম অন্তত একজন পিতামাতা ভারতীয় নাগরিক হতে হবে, এবং
অপরজন অবৈধ অভিবাসী যেন না হয়, অর্থাৎ অবৈধ যেন না হয়, বৈধ মানে হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আমরা দেখি দ্বিতীয় নাম্বার বলছে বাই ডিসেন্ট। এখানে বংশসূত্রে যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে বিদেশে জন্ম করলে অর্থাৎ বিদেশে জন্মগ্রহণ করলে যদি পিতামাতা ভারতীয় নাগরিক হয় তাহলেও কিন্তু আপনার ভারতীয় নাগরিক বা এই যে জন্মসূত্রের নাগরিক সেটা কিন্তু আপনি পেতে পারেন। তারপরে 3 নম্বর বলছে বাই রেজিস্ট্রেশন। এখানে বলছে বিদেশি নাগরিক যারা ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় নাগরিকের স্ত্রী স্বামী রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু ভারতীয় নাগরিকত্ব নিতে পারে। তারপরে যদি আমরা দেখি 4 নম্বরে বলেছে বাই ন্যাচারালাইজেশন, অর্থাৎ স্বাভাবিকরণের মাধ্যমে একজন বিদেশি নির্দিষ্ট সময় ভারতে বসবাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। সাধারণত 12 বছর বসবাসের শর্ত থাকে, এই 12 বছর হিসাব করা হয় এভাবে। অর্থাৎ আমরা জানি যে যদি আপনি দীর্ঘদিন ধরে ভারতবর্ষে থাকেন তাহলে বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন বা স্বাভাবিকরণের মাধ্যমে আবেদন করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 বছরের কথা বলা হয়েছে যে 12 বছর থেকে আপনাকে থাকতে হবে। এখানে বলছে আবেদন করার আগের 14 বছরের মধ্যে 11 বছর ধারাবাহিকভাবে এবং আবেদন করার ঠিক 1 বছর আগে বা 1 বছর ধারাবাহিকভাবে কিন্তু আপনাকে সেই দেশেই থাকতে হবে। অর্থাৎ আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে এখানে কিন্তু থাকতে হবে। অর্থাৎ টোটাল 14 বছরের মধ্যে আপনাদের 11 বছর ধারাবাহিকভাবে ভারতে থাকতে হবে এবং আবেদন করার 1 বছর আগে অবধি আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে এখানে থাকতেই হবে, সেটা কিন্তু বলা হয়েছে। আমরা যদি দেখি 5 নম্বরে বলেছে যে ইনকর্পোরেশনস অফ টেরিটরি। এখানে বলছে যদি কোনো নতুন ভূখণ্ড ভারতের সাথে যুক্ত হয়, যেমন পদুচেরি, সিকিম, দমন-দিউ ইত্যাদি কিন্তু হয়েছিল, যার জন্য এইভাবে কিন্তু আপনারা ভারতীয় নাগরিকত্ব নিতে পারেন। ধরুন কোনো একটা ভূখণ্ড সেটা ভারতের সাথে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে তারা এই 5 নাম্বার যে অপশন রয়েছে নাগরিকত্ব পাওয়ার সেটার মাধ্যমে নাগরিকত্ব পেয়ে থাকে। নাগরিকত্ব হারানোর 3টি উপায়ও কিন্তু রয়েছে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রেনুনসিয়েশন বা ত্যাগ বা স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করা। দ্বিতীয়ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি টার্মিনেশন বা সমাপ্তি, অর্থাৎ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে এদেশের নাগরিকত্ব বাতিল হবে। আরেকটা আমরা দেখতে পাচ্ছি ডিপ্রাইভেশন বা বাতিলীকরণ। আমরা দেখতে পাচ্ছি সরকার চাইলে নির্দিষ্ট কারণে নাগরিকত্ব বাতিল করতে পারে, অর্থাৎ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে সরকার সরাসরি কিন্তু আপনার যে নাগরিকত্ব সেটা বাতিল করতে পারে। এবার আমরা সরাসরি চলে আসি সিএএ 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখুন এখানে কি বলেছে যে 3 দেশ অর্থাৎ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে 6টা ধর্মের কথা বলা হয়েছে। ওই 5টা-6টা ধর্ম আমরা প্রত্যেক ভিডিওতেই আলোচনা করি। সেটা হচ্ছে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান। এই যে 5টা ধর্ম রয়েছে তারা কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে পারে। কাট অফ ডেট কি রয়েছে 31শে ডিসেম্বর 2014। আপাতত আপডেট হয়ে এটা হয়তো 2024 হবে, এখনো হয়নি। তারপর আমরা যদি দেখি ন্যাচারালাইজেশন পিরিয়ড 11 বছর, তারপর থেকে কিন্তু সেটা কমিয়ে করেছে 5 বছর। এবার কিন্তু আমাদের ক্লিয়ার যে 11 বছর থেকে সেটা তীর মারে দেখুন করে দিয়েছে 5 বছর, অর্থাৎ 5 বছর অবধি কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে। এবার আমরা চলে আসি ওসিআই। এই ওসিআইটা কি? এই উপরে যতগুলো বললাম ততগুলোর মাধ্যমে আপনি যদি কোনোভাবে নাগরিকত্ব পান তাহলে খুব ভালো, যদি না পান তাহলে দেখুন এখানে বলেছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ওসিআই আমরা যেটা লিখেছি ওসিআই। এটা আবার কি জিনিস? দেখুন ওসিআই স্কিম চালু হয় 2005 সালে। আমি আপনাদের বলছি, যারা জানেন তাদের কাছে এটা পুরনো, যারা জানেন না তাদের কাছে এটা নতুন। দেখুন এটি পূর্ণ নাগরিকত্ব নয়, অর্থাৎ এটা পুরোপুরি যে নাগরিক সেটা কিন্তু নয়, বরং লাইফ টাইম ভিসা সুবিধা। অর্থাৎ আপনারা লং টার্ম ভিসা যেমন আমরা দেখি, এই ওসিআই হচ্ছে লাইফ টাইম ভিসা। দেখুন এখানে পরিষ্কার করে বলছে। এবার সুবিধা কি রয়েছে তাহলে এটার? দেখুন আজীবন মাল্টিপল এন্ট্রি ভিসা, অর্থাৎ সারা জীবন ধরে মাল্টিপল এন্ট্রি ভিসা আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে যদি আমরা দেখি ভারতীয় ব্যবসা, পড়াশোনা ও সম্পত্তি কেনার কিছু অধিকার রয়েছে। তারপরে আমরা দেখি এনআরআই এর মতো অধিকাংশ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার সীমাবদ্ধতা কী রয়েছে? দেখুন ভোট অধিকার নেই, অর্থাৎ ভোট দেওয়ার যে ক্ষমতা সেটা আপনাদের থাকবে না যারা এই ওসিআই এর মাধ্যমে পূর্ণাঙ্গ নাগরিকত্ব নয় বা অর্ধেক নাগরিকত্ব আপনারা নেবেন এটা বলতে পারি। আর সাংবিধানিক পদে চাকরি করা যায় না। তারপরে আমরা যদি দেখি কৃষি জমি কেনা যায় না। এবং সাম্প্রতিক আপডেট যদি আমরা দেখি গুরুতর অপরাধে দোষী হলে ওসিআই বাতিল হতে পারে। অর্থাৎ কোনো এমন কার্যকলাপ আপনি করেছেন, খুবই আপনার অপরাধ হয়েছে, সেই অপরাধের কারণে আপনার ওসিআই কিন্তু বাতিল হতে পারে, যেটা কিন্তু আপনার আজীবন ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি নিয়ে,
OCI সমান সমান বলছে ডুয়াল সিটিজেনশিপ নয়, অর্থাৎ NRI মানে হলো নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা অপ্রবাসী ভারতীয়। আমরা যদি এখানে পরিষ্কার করে দেখি সহজভাবে বললে, যে ভারতীয় নাগরিক ভারতের বাইরে চাকরি, ব্যবসা, পড়াশোনা বা অন্য কোনো কারণে 6 মাসের বেশি অর্থাৎ 182 দিনের বেশি সময় বসবাস করেন তাকে NRI বলা হয়। বিস্তারিত ব্যাখ্যা, আইনি সংজ্ঞা, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফেমা অনুযায়ী যদি কোনো ভারতীয় নাগরিক বছরে 182 দিনের কম ভারতে থাকেন তাহলে তিনি NRI হিসাবে গণ্য হবেন। দ্বিতীয়ত বলেছে NRI বনাম OCI ও PIO, অর্থাৎ এখানে বলছে যে NRI প্রথমেই বলেছে যে ভারতীয় নাগরিক তবে বিদেশে থাকেন, এবং OCI যদি আমরা দেখি ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ বিদেশি নাগরিক কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, এবং PIO যদি আমরা দেখি পারসন অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ব্যক্তি। এখন প্রায় সব PIO-কে OCI-তে রূপান্তর করা হয়েছে। উদাহরণ, কেউ যদি আমেরিকায় চাকরি করতে যান এবং বছরে মাত্র 2 মাস ভারতে আসেন তিনি NRI, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখানে পরিষ্কার করে বলছে যে এই যে NRI বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান কারা বা OCI এর মধ্যে কারা পড়েছে বা CA আইনের মাধ্যমে কারা আবেদন করতে পারবে বা ভারতীয় নাগরিকত্ব অর্জন করার 5টা উপায় কি রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের ডিটেলসে আলোচনা করে দিলাম। এবার আপনারা বলবেন এই OCI কি রক্ষা কবচ করবে? দেখুন, যারা কিন্তু কোনো রকমভাবে কোনো দিক দিয়েই নাগরিকত্ব নিতেই পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই রক্ষা কবচ, কারণ আপনি অর্ধেক নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। আপনি কৃষি জমি কেনার সুবিধা পাবেন না, ঠিক আছে, আপনি মনে করুন যে ভোট দেওয়ার অধিকার পাবেন না, ঠিক আছে, কিন্তু আপনি থাকতে পারবেন লাইফ টাইম। আমরা যেটা লং টার্ম ভিসার মাধ্যমে দেখি যে 5 বছর পরপর বা 10 বছর পরপর আপনাদের কিন্তু সেটা আবার এক্সটেন্ড করতে হয়, এক্সটেন্ড করে 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 কিন্তু থাকতে হয়। আর OCI যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাইফ টাইম আপনি ভিসা পেয়ে যাচ্ছেন বা লাইফ টাইম কিন্তু ভারতে থাকার মানে সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং এটা শুধু নয়, আরও কিছু কিছু কিন্তু সুবিধাও রয়েছে, মাল্টিপল আপনি এন্ট্রি পেয়ে যাচ্ছেন, আপনি ভারতীয় ব্যবসা, পড়াশোনা ও সম্পত্তি কিছু কেনার কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র সুবিধা পাবেন না ভোট দেওয়ার, কোনো সরকারি পদে চাকরি, কৃষি জমি কেনার ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই CAA এর মাধ্যমে আপনারা নাগরিকত্ব যারা পাবেন তাদের খুবই ভালো, তারা পূর্ণাঙ্গ নাগরিকত্ব পেয়ে যাবেন। আর যারা এই OCI এর মাধ্যমে থাকতে চান তারা কিন্তু ধরতে পারেন যে অর্ধেক যে নাগরিকত্ব সেটা কিন্তু পাবেন, অর্থাৎ অর্ধাংশ বা অর্ধেক নাগরিকত্ব কিন্তু পাবেন, হাল্ফ নাগরিকত্ব কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এই যে OCI রয়েছে এটা কাদের জন্য? যাদের কোনোভাবেই কিন্তু CA যে 5টি উপায় বলেছে নাগরিকত্ব পাওয়ার, সেক্ষেত্রে কোনোভাবেই নাগরিকত্ব নেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য বা তারাই কিন্তু এটা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে OCI জিনিসটা কি, CA-তে কি বলা হয়েছে এই নিয়ে, বা ভারতীয় নাগরিকত্ব, এটা কিন্তু টোটাল একটা আমরা ভারতীয় যে পলিটি রয়েছে সেটার কিন্তু ক্লাস করে নিলাম। অর্থাৎ এটুকু পড়লে আপনারা কিন্তু নানা রকম যে চাকরির পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু এই কোশ্চেনের উত্তরগুলো আপনারা ইজিলি করতে পারবেন। আর এই পার্ট কিন্তু আমি আপনাদের অনেকবার পড়িয়েছি, মানে এর আগেও আর একবার বলেছিলাম, একবার কি দুবার বলেছিলাম যে ভারতীয় নাগরিকত্ব কি, আর্টিকেল 5 থেকে 11-তে কী কী বলা হয়েছে, কোন ক্ষেত্রে কি হবে, কিভাবে নাগরিকত্ব পাওয়া যাবে, কটা প্রসেস রয়েছে নাগরিকত্ব পাওয়ার, কারা ভারতীয় নাগরিক সরাসরি, কারা ভারতীয় নয়, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমি এর আগেও বলেছি, আজকেও বললাম, হয়তো পরবর্তীতে আবারও বলতে হতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।